মন কাজ করবো। বলেছেন যে সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নাই, এইটা বলেছেন রিজভী। হ্যাঁ, রুহুল কবির রিজভী তিনি এটা বলেছেন। আরো বক্তব্য এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তথ্য উপদেষ্টার এই বক্তব্য রাজনীতি বিরোধী। আমি এই জায়গা থেকে আপনাকে শুনতে চাই। শুনেন, তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা হলো ওনার অনভিজ্ঞতা জনিত কারণে, বয়স কম, অনেক অভিজ্ঞতার অভাব আছে ওনাদের, এবং রাজনীতিটা কি এটা উনি বুঝেন না। বেসিক্যালি প্রবাদ আছে গ্রামে একটা, নাচতে না জানলে উঠান বাঁকা। এই সরকারের ব্যর্থতা প্রমাণ করার জন্য বিডিএল এর দরকার নাই, এই সরকার নিজেই যথেষ্ট। এই সরকার জনজীবনের জন্য মানুষের, শুনেন সরকারের কাজটা কি ভাই? সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবন যাপনকে স্মুথ করা। গ্রামে যাইতে বলেন এই উপদেষ্টা মহোদয়কে, ওনাকে বলেন যে ভাই একটু গ্রামে যান, যাই দেখে আসেন, গ্রামের বাজারে একদিন যান, গার্ড টার্ড ছাড়া যায়, একা যাইতে বলেন, দেখে আসুন গ্রামের মানুষ কি বলে, মানুষের আয় ইনকামের কি অবস্থা একটু খোঁজ দিতে বলেন। এত সোজা না, নিজে নাচতে পারতেছেন না, তাহলে কি মানুষের পালস বুঝতে পারছেন না? তারা বুঝতেই পারছেন না। মন্ত্রিত্ব মন্ত্রণালয়তে আছেন, উপদেষ্টা নামক কাজটা তো মন্ত্রিত্বের, মন্ত্রিত্ব যে একটা দায়িত্ব, এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। থাকলে এরকম ভাবে যারে তারে মারতো না। কি বলছে উনি? কি বলছেন? যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করছে, তাই না? রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বাংলাদেশের প্রধান তিনটা রাজনৈতিক দল কালকে হাত তুলে নেয়, 3 দিন টিকবে না এই সরকার, জাস্ট 3 দিন টিকবে না। আমি চ্যালেঞ্জ। যা করতেছে বিএনপি সাপোর্ট দিয়ে যাচ্ছে, যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দিয়ে যাচ্ছে। বললাম তো, রাজনীতিবিদরা যদি সাপোর্ট না দিত এই সরকার 3 দিন টিকতো না। তাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। সাপোর্টটা কি তারা অনুধাবন করছেন না? করা উচিত, করা তো উচিত। বললাম তো, এইটাই হলো অনভিজ্ঞতার স্বাক্ষর, এটাই হলো অনভিজ্ঞতা। তাদের হয় আর তারা বুঝে, তারা যে কোথাও নাই, বুঝে এটা বুঝে না, তারা কোথাও নাই। কিভাবে থাকবে? মানুষের মনে পর্যন্ত নাই, মানুষের হৃদয়ে পর্যন্ত নাই। এখন তারা আছে খালি পোস্ট দেওয়ার জন্য, কারে কোথায় বসানো যাবে, কারে কোথায় মানে কোথায় অমুকে বসানো যাবে, তমুকে বসানো যাবে, তারা কোথাও নাই, কোনো খবর রাখে না তো। ভাই দেশটা অনেক বড়। তারা কি বলতেছে? তারা সংস্কার করবে। ওকে ফাইন, আপনি সংস্কার করেন। আপনি কি এখন পর্যন্ত প্রমাণ করতে পারছেন যে সংস্কার করার এবিলিটি আপনার আছে? আপনি এমন 21 টাকা করে শুনলাম সংস্কার কমিশন করছে, এইগুলো তাদের কাজ। তারা দেশটাকে পথে আনবে, আনেন পথে, কোনো সমস্যা নাই, আমরা রাজি। তারা যে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর এবিলিটি আপনার আছে, সেটা প্রমাণ করতে পারছেন? কোন একটা কমিশনের নাম বলেন আপনি? একমাত্র আমি নির্বাচন সংসদীয় কমিশনটা আছে, এটাকে আমি আপ টু দ্য মার্ক মনে করি। এছাড়া কোন কমিশনটা সঠিক হয়েছে অত তো বাদ দেন, কিচ্ছু বুঝি না, ধরেন আমি কিছুই বুঝি না। ভাই আমি তো গণমাধ্যম বুঝি রে ভাই, গণমাধ্যমে তো 35 বছর, তো গণমাধ্যম বিষয়ক সংস্কার যে কমিশন করছে এটা কিছু হয়েছে? প্রধান যারা করছে সে বাংলাদেশের সাংবাদিকতা বুঝে? থাকে আমেরিকা, লন্ডনে, সে থাকে লন্ডনে, ওখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক করবো বুঝে গেছে। বাংলাদেশের সাংবাদিক বুঝে না, সংবাদ বুঝে। কিছুদিন আসছিল, কিছুদিন ডেপুটেশনে আসছিল প্রথম আলোতে সাংবাদিকতা বোঝানোর জন্য, পরে পড়াইছে, পরে বিদায় হয়েছে। তাকে যে কাজ চলে নাই, তাকে দেওয়া হয়েছে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান। আর যাদের জ্ঞান ছিল তাদের প্রত্যেককে আমি চিনি, নাম ধরে বলতে পারি। কি জিনিস এরা বাংলাদেশের গণমাধ্যম সংস্কার করবে? যদি কাইন্ডা করে আমার সামনে যে সংস্কার করবে, আমি এটা বিশ্বাস করি না। বললাম তো, অন্যান্য কোন কমিশন রয়েছে? সবচেয়ে বিতর্কিত কমিশন যেটা, সংবিধান সংস্কার কমিশন, যারা প্রধান বানাইছে সে আমার পার্সোনালি, আমার ব্যক্তিগতভাবে আমার টিচার ছিল ইউনিভার্সিটিতে। কোন ডিপার্টমেন্টে? জার্নালিজম ডিপার্টমেন্টের টিচার। মাসুদ কামাল যদি একটু বলেন, সংবিধান সংস্কার কমিশন সংস্কার করবে, ভালো কথা, মানে উপায়টা একটু জানতে চাই। সংবিধানকে কিভাবে সংস্কার করবে? ওনারা একটা প্রস্তাব দিতে পারবেন, সংবিধান সংস্কার করবে, করাবেন কি? যে কোনো পৃথিবীতে অন্য অনেক কিছু আপনি একটা অধ্যাদেশ জারি করে একটা নির্ভয় আদেশে করতে পারেন। আপনি সংবিধানে কেমন করে করবেন?
সংবিধান করে একমাত্র একটি জনগণের। জনগণ কোথায় এখানে? তাহলে এটা করতে হবে গণপরিষদে। গণপরিষদ কই ভাই? এগুলো কি কারে কি বুঝাই আমি বুঝি না। এখানে তাদের লেভেলে তারা ধরে নিছে যে সবাই তাদের মতো করে, তাদের একটু কম বুঝে অথবা তাদের সমান বুঝে, এটা ধরে নিয়েছি। ঘটনাটা তা না, ঘটনাটা তা না। আমার ছোট বাচ্চা, বুঝছেন, যখন সে তার বয়স যখন ৬-৭ বছর ছিল, তখন সে আমার বলতো, বাবা তুমি কিছু বুঝো না। জনটা বলতো, তাহলে আমি জড়াই ধরতাম, আদর করতাম, হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না। এদিন এই অবস্থা, দাঁড়ে দাঁড়ে তুমি কিছু বুঝো না। তাহলে শীর্ষক একটি এখানে একটি জরিপ করা হয়েছে এবং সেইখানে যে তথ্যটা এসেছে যে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন না এমন সিদ্ধান্ত, মানে কোন দলকে ভোট দিবেন এরকম সিদ্ধান্ত নিতেই পারেননি 38% মানুষ। বাকিরা নিয়েছেন মোটামুটি ভাবে, তাদের মধ্য থেকে যে সার্ভেতে উঠে এসছে 16% মানুষ বিএনপিকে ভোট দিবে, 11% জামায়াত এবং আরো এরকম আছে। কিন্তু শিক্ষার্থীদের তৈরি নতুন কোন রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন 40% মানুষ, আর 44% মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট হলে। এখন এই যে জরিপ, সেটা 40%। হ্যাঁ, এই জায়গাটায় কত শতাংশ মানুষের উপরে এই জরিপ করা হয়েছে সেটা নিয়ে ভিন্ন একটি আলোচনা হতেই পারে। কিন্তু আমি যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন, আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে পান? জরিপের সঠিকতা অথবা মানে ঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো না, কারণ তারা কোন ফরম্যাটে করেছে, তাদের উপাত্তগুলি কত উপাত্ত ছিল, কোন এরিয়াতে করেছে, সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলে করেছে নাকি সেটা গ্রামে যে অজপাড়াগায় কোনো একটা জায়গায় করেছে, অথবা সেটা র্যান্ডম স্যাম্পলিংটা কিভাবে হয়েছে। জরিপের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, তারা কোন ভাবে করেছে আমি জানি না। তবে আমি বলবো যদি 40% লোক ছাত্রদেরকে ভোট দিতে চায়, এটা যদি এসে থাকে 40%, 44% কাউকে ভোটই দিবে না এই মুহূর্তে। 40 দিবে ছাত্রদেরকে আর 44 দিবে না ভোটই, কিন্তু হয়ে গেল 84, 8 থেকে 16 যদি বিএনপি তাহলে 11 করতে গেল যে জামাতকে ভোট দিবে। এখানে আপনি ওভাবে একদম 100 নিতেই পারবেন না যোগ দিলে, সেটা হচ্ছে না। তাহলে যে জরিপ আমি বুঝতে পারবো, আমি কি মন্তব্য করবো আমি জানি না। তবে আমি মনে করি এই জরিপে যদি ভালো হয়, এটা যদি হয়ে থাকে তাহলে ছাত্রদের এটা বিশ্বাস করে ইমিডিয়েট একটা দল করা উচিত, ইমিডিয়েট। তবে 40 যাতে নাকি না কমে, 40 কমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয়, তাহলে 40% ভোট পেতে ক্ষমতায় চলে আসবে। সমস্যাটা কি? নির্বাচনের কথা শুনলে ওরাই তো সবচেয়ে মন খারাপ করে। তো যে বিএনপি নির্বাচন চায়, বিএনপি তো মাথা খারাপ। আমি বিএনপি ব্যাপারটা কিছু বুঝি না। এই তারা বলতেছে যে বিএনপি সহ সব দল তাদেরকে মানে ব্যর্থ করতেছে, আবার বিএনপির একটা আমার পাশে বসে বলে যে তারা ইংরেজ সরকারকে ব্যর্থ হইতে দিবে না। আমি বুঝতে পারছি না আসলে ভালোবাসা একটা কি বলছে। আবার এখানে বিএনপি জরিপ বলতেছে বিএনপি ভোট পাবে 16%, তারপরে আবার বিএনপি ইলেকশন চায় ফেল করার জন্য নাকি। বিএনপি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না, যদি আমি জরিপকে বিশ্বাস করি। তো ভাই এগুলো হতে থাকবে, বাট প্রশ্নটা হলো জানেন কি, ইলেকশন কি হবে, কে জিতবে, কে আসবে, এটা নিয়ে ভাই আমি বদার না, আমার একটা মাথায় আমি ঘামাই না। আমি মাথায় ঘামাই হলো যে ভাই আমার জীবনটা এখন কেমন চলছে। হেলাল ভাই যদি ইলেকশনে জিতে, হেলাল ভাই মন্ত্রী হবে, আমার কি হবে ভাই? আমার তো কোনো চান্স নাই। যদি জামাত ইসলাম জিতে তাহলে শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, আমার কি হবে? ভাই তখন আমি বাজার করে খামো, এখন তিনি আমার প্রতিনিধি হবে, আমার কথা বলবে, এই আস্থাটা আমাদের নাই কেন? না, এই আস্থা আছে আমাদের, তাদের উপর আস্থা আছে, প্রচন্ড আস্থা আছে। আস্থা না থাকলে ভোট দেয় কিন্তু না, ভোট তো কারণ দেই আমি, কেন দেই? আস্থা থেকে দেই, ভোট দিয়ে ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেনটা হলো কি, ভোট দেওয়ার পরে আমার কি প্রত্যাশা যে ভাই আমার কাজটা আমিই করব। আমার বাসায় আপনাকে চাল দিয়ে আসতে আমি বলি না, আমার বাসায় মাছও কিনে দিয়ে আসতে আপনার হবে না। আমার খালি কথা যে আপনি দায়িত্ব পাওয়ার পরেই 1 মাসের না যাইতেই সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়াই দেন না। আমার খালি এইটুকু দাবি আপনার কাছে, আর কিছু দাবিটা। বাণিজ্য মন্ত্রী একটা নিয়োগ করছে, আগেটা নিতে পারতো না, নতুন একটা নিয়োগ করছে। উনি পারার এমন নমুনা দেখাইছে, মাস ঘুরে নাই, তেলের দাম 1,08,000 টাকা বেড়ে গেছে। এবং এই তেল কিন্তু আগের দিন পাওয়া যাচ্ছিল না কোথাও, নাই এই তেল নাই বাজারে। যেই 8 টাকা দাম বাড়াইলো অমনি তেল অ্যাভেলেবল হয়ে গেল। এবং দাম বাড়ানোর আগ মুহূর্তে তারা কার সঙ্গে আলাপ করছে, উনি আলাপ করছে যাদের দাম বাড়বে, যাদের কোম্পানি, তাদের সঙ্গে আলাপ করছে। পাবলিকের সঙ্গে আলাপ করছেন আপনি তো ওই লোকগুলির মন্ত্রী,
আপনাদের সেই সিন্ডিকেটের মন্ত্রী, আপনাদের পাবলিকের মন্ত্রী না। এটা কি সিম্পল? তাহলে এই সমস্ত লোককে মন্ত্রী বানাচ্ছে। এক ধরনের আরেকটি বক্তব্য আমি মানুষের পাল্স বুঝে কিছু বলে না। যেখানে যে বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে বিশ্বে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বে আর একটি দেশও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া যেখানে কিনা প্রশাসনের চেয়েও সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী। তাহলে সেই বক্তব্য কি সঠিক? এখানে তাই হলো, এতদিন তুমি ছিল সিন্ডিকেট বুঝতো না, কিন্তু দাম বাড়ায় নাই। আর উনি তড়িৎ বেগে বুঝে নিয়ে সে 1 মাসের মধ্যে 8 টাকা বাড়াই দিছে। উনি যে 8 টাকা বাড়াইছে, ভাই আমাকে একটা কাছে সিম্পলি বলেন, উনি কার মন্ত্রী? উনি জনগণের সে আলাপ করছে, জনগণের মতামত দিচ্ছে, কোন গণশুনানি করছে? ওনার প্রক্রিয়াটা কি? দাম বাড়ানোর বাজার মনিটরিং করছে উনি? এদিকে যে মজুদ করছে, মজুদদারকে ধরার চেষ্টা করছে? কোনো কিছু করছে? কিছুই করা নাই। নিজের রুমে সিন্ডিকেট মেম্বারদের ডাকছে, ডেকে বলছে কি, ভাই আমিও আপনাদের মতো একজন, বলেন কত বাইরে চলে? কত বাইরে চলে? 8 টাকা দিলাম, বাড়াই 8 টাকা। 8 টাকা আমার যে 1 টাকা খরচ বাড়লো, এই 1 টাকা উঠে আমার বাড়ালে দোকানে গেলে আবার তেলের বোতলটা পাওয়া যাবে, এটাই কি তাহলে? এটা আমার দুঃখ বুঝছে। উনি ওই ব্যবসায়ীদের দুঃখটা বুঝছে, ব্যবসায়ীদের আবদারটা বুঝছে, ব্যবসায়ীদের দুঃখিতের আবদার করছে। আপনি আসছেন আমাদের লোক, আমাদের জন্য একটু করবেন না? ঠিক আছে, করে দেখাই দিলাম। উদ্ভট, মানে যারা নাকি একটা মানে উপদেশটাকে খুঁজে বাই করতে পারে না, যে নাকি জনগণের জন্য কাজ করবে। ভাই এদের তো কোনো মনে করেন, আমি বলি আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি? আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা একটা বড় দল, দলের কর্মীদের একটা চাপ থাকে, কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে, নানা রকম এই কোশন তাদের করছে। এদের তো কোনো কোশন নাই, আসছে কয়দিন থাকবে, চলে যাবে। এই কয়টা দিন তারা জনগণের জন্য এমন কাজ করবে, যেমন আসিফ বলতো একবার, অনেকদিন আগে বলছে, আমি যদি একবার চান্স পাই